শুধু রেপ অ্যান্ড মার্ডার কেসের জন্য স্বরাষ্ট্র সচিব হোম মিনিস্টার মিসেস নন্দিনী চক্রবর্তীকে এবং তৎকালীন পুলিশ কমিশনার এখন যিনি এসটিএফে আছেন বিনীত গোয়েল মহাশয়কে কোর্টে ডেকে পাঠানো হয়েছে। কারণ অভিজিৎ মণ্ডলের যে ফোনের সিম কার্ডটা আর ফোনটা দুটোই আমাদের হেফাজতে কাস্টাডিতে আছে, সেই ফোনের ভিত্তিতে অনেক কিছু চ্যাটিং ভার্সান উঠে এসছে, যেগুলো ডেটা রিকভার হয়েছে। সেই চ্যাটিং ভার্সানের মধ্যে দিয়ে পরিষ্কার এটা বোঝা যায় যে এটা অর্গানাইজ ক্রাইম। কোনো একজন এবং টালা থানার থেকে 11 জন পুলিশ অফিসারকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, নোটিশ করা হয়েছিল আমাদের সিবিআইয়ের তরফ থেকে, সেই নোটিশের ভিত্তিতে তারা যে এসছিল এবং তাদের যে স্টেটমেন্ট ভেরিফাই করার পরেও আমরা এটা জানতে পেরেছি সেই থানায় কোনো একজন প্রভাবশালী ব্যক্তির ফোন এসছিল, যার ভিত্তিতে এই এফআইআর ট্যাম্পারিং বা এফআইআর ছেড়া হয়েছিল। আমি এই মুহূর্তে নাম বলছি না। চ্যাটিংটা যেটা হয়েছিল ওইখানকার সিনিয়র পিজিটি, যার বাবা একজন এমএলএ, সরকারি মানে রুলিং পার্টির এমএলএ, বর্তমানে সে ইন্ডিয়ার বাইরে, তাকে আনার চেষ্টা চলছে। আমি তার নাম বলছি না, এই নাম সবাই জানে, আমি নাম ইচ্ছা করেই বলছি না। গত সপ্তাহে আরজিকর মামলার যে করাপশন কেসে বাবন ব্যানার্জিকে কোর্টে ডেকে পাঠানো হয়েছিল, এই সপ্তাহে আরজিকর মামলার রেপ কেসে নতুন কিছু আপডেট আপনার কাছে এসছে, সেই বিষয়ে আমরা জানতে চাইছি। আজকে যেটা রেপ অ্যান্ড মার্ডার কেসের ম্যাটারে যেটা ফার্স্ট আমাদের করা হয়েছিল, যে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিজিৎ মণ্ডল যে টালা থানার এক্স আইসি ছিলেন, বর্তমানে উনি এখন ইন্টারিম জাজমেন্টের ক্ষেত্রে বাইরে আছেন। তো সেক্ষেত্রে তার বেল হয়েছিল শিয়ালদা কোর্ট থেকে 13/12/2024। সেই 13/12/2024 তারিখে যে তার বেলটা হয়েছিল, সেই বেলটাকে আজকে হাইকোর্টের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়। আমাদের সিবিআইয়ের তরফ থেকে সেই বেলটাকে আমরা চ্যালেঞ্জ করি, কারণ তদন্তে উঠে এসছে যে এই আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসে উনি ওতপ্রোতভাবে জড়িত এবং টোটাল একটা যে কনস্পিরেসি হয়েছে, মানে রেপ অ্যান্ড মার্ডার ইজ এ অর্গানাইজড ক্রাইম। আমরা পরিষ্কার বলছি এটা স্পন্সার্ড ক্রাইম এবং স্পন্সার্ড বাই স্টেট গভর্নমেন্ট। কেন বাই স্টেট গভর্নমেন্ট? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা সময় আপনার ওইখানে বলেছিলেন, কোনো একটা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন পরিষ্কার করে যে ওই তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল মহাশয়ের সাথে রাত 2টো পর্যন্ত কথা হয়েছে। এবার রাত 2টো পর্যন্ত ওনার সাথে কি কথা হয়েছে কি না কথা হয়েছে সেটা উনি প্রকাশ করেননি, শুধু বলেছেন কথা হয়েছে। এবং তার ভিত্তিতে আমরা কোর্টে পরিষ্কার বলেছিলাম যে বিনীত গোয়েল মহাশয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথন, সেটা বিনীত গোয়েলকে কোর্টে সশরীরে হাজিরা দিয়ে বলতে হবে। 1, 2, স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখার্জি সেই রাতে তার ভূমিকা কী ছিল অ্যাজ এ স্বরাষ্ট্র সচিব, তার রিপোর্ট কোর্টকে দিতে হবে। 3 নম্বর, আমরা আজকে যেটা করেছি, যেটা 164-এ নোটিশ করেছি, পুনরায় শুধু রেপ অ্যান্ড মার্ডার কেসের জন্য স্বরাষ্ট্র সচিব হোম মিনিস্টার মিসেস নন্দিনী চক্রবর্তীকে এবং তৎকালীন পুলিশ কমিশনার এখন যিনি এসটিএফে আছেন বিনীত গোয়েল মহাশয়কে কোর্টে ডেকে পাঠানো হয়েছে। কারণ অভিজিৎ মণ্ডলের যে ফোনের সিম কার্ডটা আর ফোনটা দুটোই আমাদের হেফাজতে কাস্টাডিতে আছে, সেই ফোনের ভিত্তিতে অনেক কিছু চ্যাটিং ভার্সান উঠে এসছে, যেগুলো ডেটা রিকভার হয়েছে। সেই চ্যাটিং ভার্সানের মধ্যে দিয়ে পরিষ্কার এটা বোঝা যায় যে এটা অর্গানাইজ ক্রাইম। কোনো একজন এবং টালা থানার থেকে 11 জন পুলিশ অফিসারকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, নোটিশ করা হয়েছিল আমাদের সিবিআইয়ের তরফ থেকে, সেই নোটিশের ভিত্তিতে তারা যে এসছিল এবং তাদের যে স্টেটমেন্ট ভেরিফাই করার পরেও আমরা এটা জানতে পেরেছি সেই থানায় কোনো একজন প্রভাবশালী ব্যক্তির ফোন এসছিল, যার ভিত্তিতে এই এফআইআর ট্যাম্পারিং বা এফআইআর ছেড়া হয়েছিল। আমি এই মুহূর্তে নাম বলছি না। চ্যাটিংটা যেটা হয়েছিল ওইখানকার সিনিয়র পিজিটি, যার বাবা একজন এমএলএ, সরকারি মানে রুলিং পার্টির এমএলএ, বর্তমানে সে ইন্ডিয়ার বাইরে, তাকে আনার চেষ্টা চলছে। আমি তার নাম বলছি না, এই নাম সবাই জানে, আমি নাম ইচ্ছা করেই বলছি না। 1, সেটা জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আছে, আর 2, যেহেতু একটা ম্যাটার যেটা আপনার সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা সেন্ট্রাল মিনিস্ট্রি ফরেন ডিপার্টমেন্ট প্লাস হোম অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টের আন্ডারে যেহেতু থাকে, ওখানকার অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। তার পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের কপি
সবটাই পাসপোর্ট, এখানকার যে পাসপোর্ট অফিস আছে সেখান থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল। অফিসার কনসার্ন পার্সন এসেছিলেন, কোর্টে এসে স্টেটমেন্টও দিয়ে গেছেন, ইভেন ডিটেল সমস্ত দিয়ে গেছেন। তার ভিত্তিতে তদন্তের বিষয় হয়েছে এবং তদন্ত করে যেটা জানা গেছে তিনি এখন দেশের বাইরে আছেন। অবশ্যই তিনি দেশের বাইরে, ইন্ডিয়ার বাইরে চলে গেছে। উনি সেই রাতে ইন্ডিয়ার বাইরে চলে গেছে এবং এটা প্রি প্ল্যান্ড আর এটা অর্গানাইজড ক্রাইম, শুধু একা নয়। এর সাথে আর কারা কারা জড়িত? আরজি কর মেডিকেল কলেজে এর সাথে পিজিটিরা জড়িত আছে, কিছু পিজিটি জড়িত আছে, সিনিয়র পিজিটি। আর এর সাথে পরের দিকে এইটা ঘটে যাওয়ার পর পরের দিকে ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফেরা জড়িত। সেটা যিনি কনভিক্ট উনি জানতেন, তাই জন্য ওনাকে রেপ অ্যান্ড মার্ডার হতে হয়েছে এবং ব্রুটালি টর্চারের শিকার হয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি তার বাবা মার যে স্টেটমেন্ট, তার বাবা মার স্টেটমেন্টের ওপর বেস করে আমরা পরিষ্কার দেখেছি যে তার বাবা মাও বলেছে যে তাকে 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করাতো, টর্চার হয়েছে। এবং নট অনলি ফর দ্যাট, যখন আমাদের যে পার্সোনাল অবজারভেশন, আমাদের যে সিবিআইয়ের অবজারভেশন, সেই অবজারভেশনের কপি আমরা সুপ্রিম কোর্টকেও দিয়েছি এবং সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে তখনকার যে জাস্টিস ছিলেন, এটা তার কপি, এই হচ্ছে তার কপি পার্সোনাল অবজারভেশনের। এবং সেই অর্ডারের মধ্যে পরিষ্কার লেখা আছে যে আরজি করে এই যে অর্ডার শিটটা যেটা দিয়েছে, সেই অর্ডারের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে। এবং আমরা এটাও জানতে চেয়েছিলাম যে প্রিন্সিপালকে স্যাক করার জন্য অর্ডার, এই অর্ডার কপি, এই হচ্ছে অর্ডার কপি। এই অর্ডার কপিতে পরিষ্কার যেটা লেখা আছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডার কপি দেওয়া হয় যে আরজি করের প্রিন্সিপালকে সেখান থেকে সরানোর, কিন্তু তখনও প্রিন্সিপাল কাস্টাডিতে যাওয়ার পরেও, অন্য একটা কারাপশন মামলাতে কাস্টাডিতে যাওয়ার পরেও তাকে ওখানে ডিপার্টমেন্টে, বহাল তবিয়তে ডিপার্টমেন্টে রেখে দেওয়া হয়েছে। মানে তাকে সরকারের তরফ থেকে তখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি। কেন বহিষ্কার করা হয়নি এই প্রশ্ন আমরা কোর্টের কাছে আজকে করেছি। তার ইনফ্লুয়েন্স বা তার প্রভাব এতটা যদি থাকে, তাহলে উনি যদি ভেতরের থেকে বাইরে বেরোয় বা বিনীত গোয়েলের মতো অফিসার যিনি বাইরে থাকেন, যে কোনো ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই প্রভাব খাটিয়ে এভিডেন্স ট্যাম্পারিং করা হতে পারে। তাই জন্য আমরা অবিলম্বে প্রেয়ার করেছি যে বিনীত গোয়েলকে কোর্টে আসতে হবে, যিনি এসটিএফের এখন দায়িত্বে আছেন, তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন। নন্দিনী চক্রবর্তীকে কোর্টে আসতে হবে। সেই রাতে তার ভূমিকা কী ছিল, অ্যাজ এ স্বরাষ্ট্র সচিব তারপরে তার ভূমিকা কী ছিল, কোর্টে রিটেন স্টেটমেন্ট দিতে হবে। এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে আবার আসতে হবে, এটা জানানোর জন্য যে সন্দীপ ঘোষ কাস্টাডিতে থাকার পরেও তাকে, সন্দীপ ঘোষকে কেন এক্সপেল করা হয়নি, যে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে তাকে দেনেন করা উচিত ছিল সেটা কেন করা হয়নি, সেটার শোকজ এর জবাব নারায়ণ স্বরূপ নিগম, যিনি এখন হেলথ সেক্রেটারি আছেন, তাকে দিতে হবে। আচ্ছা, সেই মেয়েটার মৃত্যু হলো, সেই মেয়েটা এমন কি জেনে গেছিল যার জন্য তার এরকম হবে? শুনুন, আরজি করে যে দুর্নীতিটা চলছে বা চলে এসছে এতদিন, এখনও চলছে না তা নয়, এখনও চলছে, কম আর বেশি সেটা সব ডাক্তার জানে, কম বেশি। এবং সেই মেয়েটাও জেনেছিল। মিনিমাম যতটুকু একটা মেয়েকে এমবিবিএস নিতে গেলে একটা প্রিন্সিপালের সইয়ের জন্য তাকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিতে হয়, তার সাথে সময় কাটাতে হয়, অপোজিট জেন্ডারের হলে তার সাথে সময় কাটাতে হবে। এবং ড্রাগ র্যাকেট মিন্স ওষুধের, যে ওষুধের কোয়ালিটি আমরা দেখি, সেই কোয়ালিটি যে আপনারা বিভিন্ন হসপিটালে, সরকারি হসপিটালে গেলে দেখতে পাবেন, সরকারের তরফ থেকে যে ওষুধ থাকে সেই ওষুধের গুণগত মান কম, এবং সেই গুণগত মান কমটাকে সে পাস করিয়ে দিয়েছে মোটা অঙ্কের অ্যামাউন্টে। এবং আরজি কর মেডিকেল কলেজে গেলে আপনারা দেখতে পাবেন যে মেডিকেল কলেজে এখনও মনে হয় স্টল থাকতে পারে, স্টল আছেও হয়তো, যে স্টলগুলো বেআইনিভাবে সন্দীপ ঘোষ শুধুমাত্র ইনফ্লুয়েন্স খাটিয়ে বসেছিল, তার থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল, সেই প্রমাণও আমাদের হাতে এসছে। এবং সেই প্রমাণও কোর্টের কাছে অন রেকর্ডেড, সেই প্রমাণও আমরা দিয়েছি। এবং সেই জিনিসগুলো মেয়েটা জেনে গেছিলো। এবং মেয়েটাকে যখন নেগোসিয়েবলের কথা বলা হয় অভয়া নেগোসিয়েবল করতে চায়নি, তাই জন্য অভয়াকে এই পরিণতি হয়েছে।